আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত আছেন মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। শিপন হালদার, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিও। ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। আমরা পত্রিকার শিরোনামগুলো পড়ে এসে তারপরে শিরোনাম ধরে আপনার সাথে আলোচনায় যাব। আমি শিরোনামগুলো পড়ছি। শুরুতেই আমার হাতে রয়েছে প্রথম আলো। প্রথম আলো আজকে শিরোনাম করেছে সারা দেশে ব্যাপক সংঘর্ষ, নিহত ৯৮। রাজধানী জুড়ে বিক্ষোভ, গুলি, সংঘাত। সিরাজগঞ্জে ১৩ পুলিশ নিহত, কুমিল্লায় ১, বিজিবির ৫৭ সদস্য আহত। আরও শক্তি দেখাতে চায় আওয়ামী লীগ। রয়েছে ইত্তেফাক, তারা শিরোনাম করেছে দেশজুড়ে সংঘর্ষ, নিহত ৯১। সন্ত্রাসীদের শক্ত হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রী। এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, সন্ত্রাসী। সমকালের শিরোনাম জানব, নজিরবিহীন সংঘাতে নিহত ১০১। অসহযোগ আন্দোলনে অগ্নিগর্ভ দেশ। নিহতদের মধ্যে ১৪ পুলিশ ও ১৯ আওয়ামী লীগ নেতাকর্মী, আহত ৩ সহস্রাধিক। অনির্দিষ্টকালের জন্য কারফিউ, ৩ দিনের সাধারণ ছুটি। মন্ত্রী এমপি আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও কার্যালয়ে হামলা, সহিংসতার ২০ দিনে নিহত ৩১৬। রয়েছে বাংলাদেশ প্রতিদিন, শিরোনাম করেছে লাশের সারি, রক্তাক্ত দেশ। ঢাকাসহ জেলায় জেলায় সংঘর্ষ, গুলি, হামলা, নিহত ১০৪। থানায় আগুন, হত্যা ১৪ পুলিশকে। নাশকতাকারীদের শক্ত হাতে দমন, বলেছেন প্রধানমন্ত্রী। ছাত্রদের সঙ্গে নামছে জনতা, অসহযোগে স্তব্ধ সারা দেশ, ঢাকামুখী লং মার্চ আজ। যুগান্তরের শিরোনাম সারা দেশ রণক্ষেত্র, নিহত ৯৯। দেশ জুড়ে টানা কারফিউ, ৩ দিনের সাধারণ ছুটি। ঢাকায় সংঘর্ষ, গুলি, আগুন, ভাঙচুর, নিহত ১১। অসহযোগ আন্দোলনের প্রথম দিন। আমার হাতে এখন রয়েছে দেশ রূপান্তর। দেশ রূপান্তরের আজকের শিরোনাম ৯৭ প্রাণ হারানোর কান্নায় বাংলাদেশ। শাহবাগ থেকে মিরপুর ঢাকা যেন আগ্নেয়গিরি। জেলায় জেলায় সংঘাত, দেশ হলো মৃত্যুকূপ। বণিক বার্তার শিরোনাম জানব, ভয়ঙ্কর সারা দেশ, নিহত শতাধিক। বিভিন্ন জেলায় নিহতের সংখ্যার একটি চার্ট দেওয়া হয়েছে এখানে। আমাদের ডেইলি স্টারের খবর জানবো, অ্যাটলিস্ট 93 ডেড অ্যাজ ভায়োলেন্স গ্রিপস দ্য কান্ট্রি। এই ছিল আজকের দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। আমরা একটি বিষয়, দেশের যে আলোচনার প্রধান জায়গা সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই আন্দোলনকে ঘিরে বিশেষ করে ১৮ জুলাই থেকে যে আন্দোলনটি সহিংস পর্যায়ে গিয়েছে, মাঝখানে স্তিমিত থাকলেও সেটি অব্যাহত। বিশেষ করে গতকালকে থেকে আবারও রক্তাক্ত পরিবেশ। আজকের সব পত্রিকার শিরোনাম এসেছে নিহতের সংখ্যা ১০০ কেন্দ্রিক কাছাকাছি, যে পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমরা আসলেই সাধারণ জনগণও যারা, তারা বলছে যে আমরা শান্তি চাই। শান্তির জায়গাটিতে কথা বলতে চাই আপনার সাথে, আপনার বিশ্লেষণ। দেখেন, শান্তি চাই, কিন্তু তার আগে যা ঘটছে সেটি খুবই ন্যাক্কারজনক, দুঃখজনক, হতাশাজনক, এবং সেটি আমাদের সাধারণ মানুষ হিসেবে অপ্রত্যাশিত। দেখেন, ২০ দিনের একটি পরিসংখ্যান একটি পত্রিকাতে এসছে যে ২০ দিনের এই সহিংসতা। সুতরাং সহিংসতা আস্তে ধীরে এটি কিন্তু ব্যাপকতা লাভ করেছে, ছড়িয়ে পড়েছে। আপনি বলছিলেন যে ছাত্র আন্দোলন কোঠা নিয়ে শুরু হলেও এখন আর ছাত্রদের মধ্যে নেই। এটি কিন্তু গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সরকার বা ক্ষমতাসীন দল সবাই আগে থেকেই জেনেছেন, বুঝতে পেরেছেন। সেই ধরনের বিবৃতিও আমরা পাচ্ছিলাম, কিন্তু বাস্তবে তাদেরকে যেভাবে প্রতিরোধ করার কথা, সেই প্রতিরোধের জায়গায় গিয়ে আমরা দেখতে পেয়েছি সহিংসতা ব্যাপকতা পেয়েছে, এবং এক ধরনের নজিরবিহীন সহিংসতা। আপনি দেখেছেন যে প্রত্যেকটা জাতীয় দৈনিকে ৮ কলাম শিরোনাম করেছে। ৮ কলাম শিরোনাম মানে এর থেকে ব্যাপকতা, ভয়াবহতা, নজিরবিহীন কোনো ঘটনা হতে পারে না। সব পত্রিকার যে শিরোনামই বলে দিচ্ছে, শিরোনাম দিয়ে সাজাতে হয়েছে তাদের সব। হ্যাঁ, অবশ্যই। এবং শিরোনামই বলে দিচ্ছে এই ঘটনার ব্যাপকতা বা গুরুত্ব কতখানি। বাংলাদেশের অস্তিত্বের লড়াই বলবো, স্বাধীনতার সপক্ষের বাংলাদেশের সার্বভৌমত্ব, মুক্ত বুদ্ধির চর্চার লড়াই বলবো। কেন বলবো যে এই যে সহিংসতা, দেখেন গতকালকে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে শিক্ষার্থীদের যে আন্দোলনের নামে যারা এখন সহিংসতা করছে তারা কিন্তু কেউ ছাত্র নয়, তারা সন্ত্রাসী। আইন শৃঙ্খলা বাহিনী বলছে
এবং সরকার একটি প্রেস নোট জারি করেছে যে জঙ্গিরা আন্দোলনের মধ্যে ঢুকে পড়ে তাদের যে ব্যাপক যে সহিংসতা চালাচ্ছে সেখান থেকে কোন মতো শিক্ষার্থীদের রক্ষার জন্য নিরাপদে তাদের ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কারফিউ 18 তারিখে যে কারফিউ জারি করা হয়েছিল মাঝখানে শিথিল ছিল, গতকালকে সন্ধ্যা থেকেই অর্থাৎ রোববার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। এবং এই দফাতে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি বিশেষ করে সিরাজগঞ্জের এনায়েতপুরের যে ঘটনাটি ঘটেছে সেটি খুবই অ্যালার্মিং এবং থানায় হামলা চালানো হয়েছে। 13 জন পুলিশ সদস্যকে নির্মমভাবে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনি একটি শিরোনামে পড়ছিলেন যে বিজিবির অন্তত 77 সদস্য আহত হয়েছে। এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে হামলা, পাশাপাশি আমরা কিন্তু দেখেছি মাউল আলম হানিফের বাড়িতে হামলা, মিল্লাত সাহেবের বাড়িতে হামলা, অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটছে, পুলিশের উপরে হামলা ঘটছে, থানায় হামলা ঘটছে, ভাঙচুর ঘটছে, লুটপাট ঘটছে। এই যে ঘটনাগুলি, এই মেসেজগুলা খুবই অ্যালার্মিং, ভিন্ন কিছু মিনিং করছে এবং সেই বিষয়টা অবশ্যই সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এটি অবগত, তারা সেইভাবেই এখন সেই ব্যবস্থা নিচ্ছে। আপনি দেখেছেন গতকালকে তথ্য প্রতিমন্ত্রী সুস্পষ্টভাবে বলেছেন যে হামলাগুলো করা হচ্ছে তার পেছনে সুনির্দিষ্টভাবে একটি গোষ্ঠী দায়ী এবং সেটি জঙ্গি গোষ্ঠী, সেটা বাংলাদেশ বিরোধী গোষ্ঠী, সেটা বাংলাদেশের সার্বভৌম বিরোধী গোষ্ঠী, যারা বাংলাদেশের অস্তিত্ব চায় না। সেই জায়গা থেকে এখন যদি বল প্রয়োগের যে কথাটি বলা হয়েছে যে এদেরকে দমনে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী, অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনী বলছে সহিংসতা ঘটলে, আমাদের উপরে হামলা হলে আমরা পাল্টা জবাব দেব, অর্থাৎ জিরো টলারেন্সে থেকে তাদের যে আইনানুগ যে ব্যবস্থা সেই ব্যবস্থা তারা গ্রহণ করবে। তার মানে কি দাঁড়ালো? তার মানে প্রাণহানির যে আশঙ্কা সেটি কিন্তু কমছে না, বরং বাড়ছে। যদি এই ধরনের হামলা অব্যাহত থাকে, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ঢুকে এই ধরনের সহিংসতা আরও ব্যাপকতা পায়, আইন শৃঙ্খলা বাহিনী তাদের শক্ত অবস্থান নেয় এবং গুলিবর্ষণের মতো ঘটনা ঘটে, প্রাণহানি যদি আরও বাড়ে বা হয়, সেক্ষেত্রে দেশের পরিস্থিতি কোথায় দাঁড়াবে? সরকারকেও সেখানে কঠোর হতে হবে। তবে একটি আশার ব্যাপার আপনাকে বলি, বাংলাদেশ সেনাবাহিনী, যদি বলেন আমরা একদম বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পক্ষে কাজ করে। দেশের সব ধরনের দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে এসেছে। আমরা তাদের যে ভূমিকা, সেই ভূমিকার প্রশংসা করে শেষ করা যাবে না, কিন্তু তাদের এইবারের যে অবস্থান, সেই অবস্থানটি এখনো পর্যন্ত নিউট্রাল। সেই জায়গা থেকে আমরা আশা করব বাংলাদেশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করবে এবং আলোচনার পরিবেশ তৈরি করবে। আলোচনার কোনো বিকল্প নেই, শিক্ষার্থীদের আলোচনার টেবিলে আসতে হবে। আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান ছাড়া এইখান থেকে বের হওয়ার খুব শিগগিরই কোনো আশার আলো আমরা দেখতে পাচ্ছি। আমরা সেটা প্রত্যাশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।